আজ আসছি নাটোরে অবস্থিত উত্তরা গণভবন। দেখতেই পাচ্ছেন গণভবনে এর প্রধান ফটক এটা। অসাধারণ শিল্পকার্য দিয়ে নির্মিত এবং সামনে গোল চত্বর ছিল। এখানে আহ, বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থী এবং টুরিস্টরা আসছিল। এটা গণভবনের প্রধান ফটক দিয়ে আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। প্রথমে আমরা ডান সাইডে আসি। এখানে কয়েকটা রুম বিশিষ্ট বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের জন্য কয়েকটা কোয়ার্টার ছিল এখানে। তখনকার আমলে রাজাদের বিভিন্ন লোকজন বসবাস করত। তার পাশেই ছিল একটা পরীক্ষা, বিশাল পরীক্ষা। এখন পরীক্ষা বলেন কিংবা দিঘি, আপনারা যাই বলেন, দেখতেই পাচ্ছেন দিঘিতে দিঘির তে নামার সিঁড়ি। এখন দিঘিটা ব্যবহারের অযোগ্য প্রায় পড়ে আছে। এই দিঘির এই পাশটা থেকে গণভবনের মূল প্রাসাদটা দেখা যেত। দেখতে পাচ্ছেন বিশাল বড় দিঘি, যে যত দূর পর্যন্ত চোখ যায়। আমরা এই দিঘির এই এক পাশটা দেখা শেষ হলে অন্য পাশটাতে আসি। এখানে কোয়ার্টার ছিল। এখানে রাজাদের কাজকর্ম করার জন্য বিভিন্ন দাসী ছিল, তাদের জন্য এই কোয়ার্টার গুলা আহ, উম, বরাদ্দ ছিল। ডান পাশটা দেখা শেষ হলে এবার বাম পাশে দেখতেই পাচ্ছেন এখানে দুইটা কোয়ার্টার ছিল। এই কোয়ার্টার গুলোতে এখনকার দারোয়ান বসবাস করেন এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করার জন্য লোকজন যাওয়া আসা করেন। এখানে দেখা শেষে আমি সামনের দিকে এগিয়ে যাই। এই এই রাস্তাটা বিশেষ করে এখানে গণভবনের পরীক্ষা ছিল। এই পরীক্ষাটার উপর দিয়ে এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন। গণভবনের মূল ফটকটা বাহির থেকে যতটা সুন্দর, ভিতর থেকেও ঠিক ততটাই সুন্দর দেখা যায়। আমি গণভবনের ভেতরে প্রবেশ করি। আমরা ভবনটির ভেতরের দিকে এগিয়ে আসি। এখানে বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন ধরনের লোকজন ছিল। ছেলেপেলেরা বসেছিল। প্রথমে আমি বাম পাশে ঢুকি। এখানে এখন বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং আরো অন্যান্য বিভিন্ন গাছ লাগানো হয়েছে। যা 2-1 মাস পরে পর আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফুল ফুলে ফুলে শোভিত হয়ে আছে। এর পাশ দিয়ে আমি পুকুর ঘাটে চলে আসি। দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল দিঘি। এখানে যতদূর চোখ যায় দিঘিটা দেখা যাচ্ছে। গণভবনের চারপাশটা ছিল উঁচু দেওয়াল দিয়ে বেষ্টিত। দেখতেই পাচ্ছেন পুরা চারপাশে উঁচু দেয়াল দেয়া। আমি দিঘিটা ঘুরে ফিরে দেখার পর চলে আসি এবং এখানকার গ্রেট গ্রেট ম্যান রুমে এটা দেখতে পাচ্ছেন স্টাফ কোয়ার্টার। তখনকার স্টাফ কোয়ার্টার। এখন এখানে বিভিন্ন ধরনের গাড়ি রাখা হয়। এখন আমরা যাচ্ছি গ্র্যান্ড মাদার হাউসে।
দেখতেই পাচ্ছেন দাদিমার রুমের অংশটা আলাদা ছিল এবং সেখানে বড় একটা গেট পার করে আসলাম। এই তো গ্র্যান্ডমাদারের মহলের কিছুটা অংশ এখনো পরিচর্যাহীন অবস্থায় পড়ে আছে, কিছুটা ভেঙে গিয়েছে। আর বাদবাকি রুম, 7-8টা রুম ছিল, সেগুলো নতুন ভাবে ব্যবহার করার জন্য ঠিক করে করা হয়েছে। আর বাদবাকিগুলা দেখতেই পাচ্ছেন ভাঙা অবস্থায় আছে। এখানে ছিল তখনকার আমলের একটা কি বলে চৌবাচ্চা জাতীয়, এর ভেতরে দাদিমা কুমির পালন করতেন। এখন অবশ্য সেটা নাই। এরপরে আমরা চলে আসলাম তাদের বৈঠকখানায়। এখানে তিনি তাদের দাস দাসীদের নিয়ে এবং তাদের ছেলে মেয়েদের নিয়ে বসে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করতেন এবং মরিচ, আচার, রান্নাঘরে বিভিন্ন ধরনের সামগ্রী শুকাতেন রোদে। এরপরে দেখলাম তার পাশেই ছিল ছোটখাটো একটা রান্নাঘর, যেখানে মেহমানদের জন্য রান্না করা হতো। এখন আর আগের অবস্থায় নেই, এটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং তার সামনে ছিল বিশাল বিস্তৃত বাগান। এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং আরো অনেক রকম ফলজ ও বনজ ঔষধি গাছও আছে। এর পাশেই ছিল একটা বিশাল দিঘি। দিঘিতে শান বাঁধানো পুকুর ঘাট ছিল। এখনো পুকুর ঘাটে শান বাঁধানো পুকুর ঘাটটা অক্ষত অবস্থায় আছে। কিছুটা ভাঙা ছিল, তারপরে মেরামত করে আবার সুন্দর করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে আরো বিভিন্ন ধরনের গোলাপ গাছ এবং আরো অনেক রকম ফুলের গাছ লাগানো আছে। এরপরে আসলাম দ্বিতীয় শান বাঁধানো পুকুর ঘাটে। এটা তখনকার আমলেই বাহির থেকে টাইলস নিয়ে আসে মোজাইক করা পুকুর ঘাট ছিল। এটা বেশিরভাগ সময় দাদিমা এবং তার সহচর্যরা ব্যবহার করতেন। দেখতেই পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে দিঘিটা আছে এবং তারপর চারপাশে বিশাল বড় প্রাচীর দেওয়া। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার কারুকার্যগুলা কত সুন্দর এবং নিখুঁত ভাবে করা ছিল তখনকার সময়। এখানে গরমের সময় বসে চা নাস্তা খাওয়ার ব্যবস্থা ছিল। এখানে চেয়ার এবং গোল একটা টেবিলও সিমেন্ট দিয়ে তৈরি করা ছিল। এরপরে যাই ছোটখাটো চিড়িয়াখানায়। এখানে অনেক প্রজাতির চিত্রাল হরিণ ছিল, হরিণ শাবক, আরো বিভিন্ন রকমের এবং বিভিন্ন জায়গা থেকে আনা হরিণের বাচ্চা এবং ছোট বড় হরিণ ছিল। এরপরে আমরা আসি চিড়িয়াখানার আরেক সাইডে, যেখানে যেটার পাশ দিয়ে বয়ে যাচ্ছে ছোটখাটো একটা দিঘি এবং অদূরে দেখতে পাচ্ছেন চিড়িয়াখানা। এখানে ছিল 2টা ময়ূর তিথিমিতি নামে। একটা বছর 2 হলো মারা যায় এবং একটা ময়ূর ছিল সেখানে। এখানে আরো আছে খরগোশ। খরগোশ 2 জোড়া খরগোশের থেকে এখনো বাচ্চা হয়ে অনেকগুলো হয়েছে। এর পাশেই ছিল আরেকটা শান বাঁধানো পুকুর ঘাট। দেখতেই পাচ্ছেন এখন দিঘিটা ময়লায় পরিপূর্ণ।
ব্যবহারের অযোগ্য পানি, এবং আশেপাশে চারপাশে ছিল আহ, উঁচু করে দেওয়াল দেওয়া। এখানে আরো ছিল গিনিপিগের বাচ্চা, বিভিন্ন রঙের, দেখতে পাচ্ছেন খেলাধুলা করছে এবং রোদ পোহাচ্ছে। এই যে ময়ূর, ময়ূর এখন একটা আছে, আর একটা মারা গিয়েছে, কিছুক্ষণ আগেই বললাম। এছাড়াও ছিল এখানে বিভিন্ন প্রজাতির কুকুর, কবুতর এবং মুরগি। চিড়িয়াখানা দেখা শেষে চলে আসি এবং দেখতেই পাচ্ছেন দেখিতে একটা ভাঙা স্পেস বোর্ড রাখা ছিল। এটা যখন মাছ মাছেদের খাবার দেওয়া হয় তখন শুধুমাত্র ব্যবহার করেন, আর এখন এটা অযত্নে পড়ে আছে। তার পাশে ছিল বিস্তৃত বাগান, এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো ছিল। এখন আরো নতুন কিছু ফুল গাছের চারা এবং বিচন রোপণ করা হচ্ছে। আমরা চিড়িয়াখানা দেখা শেষে চলে আসি। দেখতেই পাচ্ছেন দূর থেকে হরিণগুলো দেখা যাচ্ছে। ভেতরে ঢোকার অনুমতি না থাকার কারণে আমরা হরিণগুলোর কাছে গিয়ে দেখাতে পারলাম না, জন্য দুঃখিত। এরপর আমরা চলে আসি। দেখতে পাচ্ছেন আশেপাশে নতুন নতুন ফুল গাছের চারা রোপণ করা হয়েছে এবং তাতে পানি দিয়ে রাখা হয়েছে। আগামী মার্চ এপ্রিল মাসের দিকেই এগুলো আরো সবুজ হয়ে যাবে এবং ফুলে ফুলে ভরে উঠবে বাগান। এখন আমরা যাচ্ছি প্রিন্স কটেজের দিকে, রানী মহলের। এটা রানীদের অন্দরমহল ছিল। এখন এখানে শুধু কোয়ার্টার হিসেবে রাখা হয়েছে। বাহির থেকে কোনো টুরিস্ট আসলে এই কোয়ার্টার গুলো এখন ব্যবহার হয় শুধুমাত্র বাইরে থেকে অতিথিরা এবং পর্যটকরা আসলে তাদের থাকার ব্যবস্থার জন্য। দেখতেই পাচ্ছেন রানী মহলের পাশেই ছিল আরেকটা মহল। এটাকে যতদূর সম্ভব প্রিন্স কটেজ বলে। আমার ততটা খেয়াল নাই, যার কারণে ঠিক মতো বলতে পারলাম না। দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েরা ঘুরতে এসেছে। এখানকার স্থাপত্য শৈলীটা অনেক সুন্দর। এরপরে আসি এখানকার দাস দাসীদের জন্য বাসস্থান। এখানে তাদের জন্য 9টা কোয়ার্টার ছিল। এখন অবশ্য এখানে বিভিন্ন ধরনের প্রাচীন জিনিসপত্র দিয়ে জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। এখন সেখানে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, যার কারণে এই পাশে আমরা ঢুকতে পারি না এবং সেখান থেকে ঘুরে চলে আসি। এর পাশেই ছিল ছোটখাটো একটা নলকূপ। এখানে বাহির থেকে আগত লোকজনদের জন্য পানির ব্যবস্থা করা হয়। দূর থেকে আবারও দেখিয়ে দিচ্ছি, প্রিন্স কটেজটা অনেক সুন্দর দেখতে, আপনারা আসলে দেখতে পারবেন। এখানে বিশাল বড় একটা আম গাছ ছিল, দেখতে পাচ্ছেন। অনেক দর্শনার্থীরা ঘোরাফেরা করছে এবং মাঠের মধ্যেও বসে আছে। এখন আমরা আসলাম গণভবনের মূল প্রাসাদের সামনে। দেখতেই পাচ্ছেন বিশাল বড় এবং অনেক সুন্দর। এর সামনেই ছিল বিশাল একটা ফাঁকা মাঠ অথবা ময়দান, যাই বলা হয়। এখানে সামনে একটা বসার জন্য চেয়ার ছিল। এটা তৎকালীন সময়ে কলকাতা থেকে আনানো হয়েছিল। দেখতেই পাচ্ছেন ভবনটির এক কর্নারে একটা মিনার ছিল। অসম্ভব সুন্দর এর ডিজাইন।
এই জানালার দরজাগুলো তখনকার আমলের নামি দামি কাঠ দিয়ে নির্মিত ছিল। এখানকার বিভিন্ন ধরনের দেয়ালে খোদাই করা এবং জানালা দরজাতে খোদাই করা বিভিন্ন ধরনের কাজ অসম্ভব সুন্দর। আপনারা আসলে দেখতে পারবেন। পুরো এরিয়া জুড়ে এখানে বিভিন্ন ধরনের ফলজ এবং বনজ গাছ ছিল। এখন আমরা আসছি রানীমহলের পেছন দরজায়। এটা ছিল রানীমহলের অন্দরমহলের পেছন দরজা এবং এর পাশেই ছিল রান্নাঘর। এই অন্দরমহলের ভেতর দিয়ে যাওয়া আসা করার জন্য এটা ছিল গোপন রাস্তা। এখান থেকে রান্নাঘরে যাওয়া আসা করা যেত। দেখতেই পাচ্ছেন বাহিরের বিভিন্ন ধরনের কাজ কত সুন্দর। এই সেই রাস্তা যেটা অন্দরমহলের ভেতর দিয়ে পেছনে আলাদা একটা রান্নাঘরের দিকে আসছে। এখন এটা নেট এবং গ্রিল দিয়ে ভালোভাবে আগের মতো অবস্থায় রাখা হয়েছে। লোকজন আসলে এখানে এখন সাধারণত শুধুমাত্র লোকজন আসলে আহ, আহ, রান্নার ব্যবস্থা করার জন্য এটা ব্যবহার করা হয়। এর পাশে ছিল সেই প্রাচীন আমলের একটা নলকূপ। হয়তো এখান থেকে খাবার পানি সরবরাহ করতেন তখনকার সময়। এবং পাশ দিয়ে বয়ে যাচ্ছিল সে বিশাল দিঘি এবং তারও কিছু দূর দিয়ে দেখতে পাচ্ছেন অনেক বড় দেয়াল দেয়া। আর এটা ছিল রানীমার অন্দরমহলের পুকুর ঘাট, যেটা এখন অব্দি অক্ষত অবস্থায় আহ, রাখা হয়েছে, নতুন ভাবে মেরামত করে রাখা হয়েছে। এখন আবার এই ভবনটি বিভিন্ন ধরনের রং এবং বিভিন্ন কাজকর্ম করা হচ্ছে, যার কারণে মহলটা এখন একটু এলোমেলো দেখতেই পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের কাঠ বাঁশ ফেলে রাখছে। এখানে বিশাল বড় বাগানে ছিল আম, মেহগনি, বিভিন্ন ধরনের ঔষধি গাছ এবং আরো বিভিন্ন প্রজাতির নাম না জানা গাছ। এর চারপাশ দিয়ে বয়ে যাচ্ছে বিশাল দিঘি। আহ, বিশাল দিঘি কি নদী বলে এটাকে আমার সঠিক জানা নাই, কিন্তু পুরা মহলটার চারপাশ দিয়েই বিশাল দিঘি ছিল। আমি তার প্রতিটা কোনায় কোনায় গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা মহলের আরেক পাশ দিয়ে আহ, দেখা যাচ্ছে এখানে বিস্তৃত দিঘি এবং দিঘির ওই পাশটার খানিক দূর দিয়েও বিশাল বড় প্রাচীর তোলা ছিল। এখানে আরো নতুন নতুন বিভিন্ন ধরনের ফলজ এবং বনজ গাছের চারা রোপণ করা হচ্ছিল এবং পুরাতন গাছগুলাতে আবার নতুন করে রং দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছিল। আর এই সময় পর্যটকরা এবং বিভিন্ন দর্শনার্থীর বেশি আগমন হয়, যার জন্য আবার নতুন করে মেরামত করা হচ্ছিল। দিঘির পাশের আরেকটা সাইডে এখানে ছোটখাটো আরেকটা বসার জায়গা আছে। এখানে এমন করে বিভিন্ন জায়গায় 10, 12টা, 15টা করে বসার জায়গা ছিল, যাতে দিঘির পাশে বসে দিঘির সৌন্দর্য দেখা যায়। দূর থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি রানী ভবানীর মূল ভবনটা। ভবনের সামনে ছিল এই প্যারেড গ্রাউন্ডটা। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সময় আহ, ব্যবহার করা হতো। অবশেষে আমরা ঘোরাফেরা শেষে বের হয়ে আসছিলাম। দেখতেই পাচ্ছেন ভবনটির ভেতর থেকে যতটা সুন্দর দেখা যায়, মূল গেটটা বাইরে থেকে ঠিক ততটাই সুন্দর। আর এই যে দিঘি, এই দিঘিটাই পুরো ভবনটা চারপাশ ঘুরে আসে। বাম পাশে আবার দিঘিটা এবং মাঝখান দিয়ে এই রাস্তা, যে রাস্তা ভবনটির সাথে মূল গেটটার
সংযোগ সৃষ্টি করেছে। এখন আমরা বের হয়ে আসি ভ্রমণ থেকে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আপনারা চাইলে এখানে বেড়াতে আসতে পারেন নাটোর গণভবনে।